ঝিম ধরা স্রোতে পুরুষ তোমায় শেখাবো প্রেমের নীতি, নয়া অভিঘাত শুষে নিতে হবে ভালোবাসার নামে যদি। এ দেহ আমার ভাটার গল্পে গতিহারা হতো যেই, কেউ বলেছিল, কেউ বলেছিল মেয়ে মানুষের জোয়ার শিখতে নেই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিজয় টিভির বিশেষ আয়োজন জননী অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌসী লিজা। আর এই পুরো আয়োজন জুড়ে অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন গুণী মানুষ। আমার একপাশে আছেন সকলেরই প্রিয় মুখ, জনপ্রিয় রাজনীতিবিদ ডক্টর নীলুফার চৌধুরী মনি, স্বাগত আপনাকে। আরও আছেন আরেকজন গুণী মানুষ, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহবুবা আক্তার জুই, স্বাগত আপনাকে। প্রথমে মনি আপা আপনার কাছে যেতে চাই যে যতদূর জানি আপনার তো শুরুটা ছাত্র রাজনীতি দিয়ে, যেই জনপ্রিয় রাজনীতিবিদ মনি আপাকে আমরা এখন দেখতে পাচ্ছি। তো তো আপনাকে একটু মানে যেই প্রশ্নটা আসলে প্রথমেই করতে চাই যে নারীদের যে ক্ষমতায়ন এবং বর্তমান সময়ে নারীদের যে নিরাপত্তা, এই বিষয়টা মানে কেমন এবং কিভাবে দেখছেন এটা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, নারী দিবসের শুভেচ্ছা, আমার সহ আলোচককে শুভেচ্ছা। আজকে নারী দিবস, আসলে নারীকে কোনো দিবসে বাধা ঠিক না, তারপরেও যে নারী তার অধিকার আদায়ের জন্য এতটা লড়েছেন, এতটা লড়ে এতটা পথে এসেছে, এই জার্নিটার কথা মনে করার জন্য একটা দিন, এই দিনটাকে আমি পছন্দ করি, আমার ভালো লাগে যে এই দিনটা আসলে ওইটা মনে হয় যে নারীকে আজন্ম যুদ্ধ করতে হয়, যুদ্ধে টিকে থাকতে হয়। সেই যুদ্ধে এতটুকু সময় তার অমনোযোগী হলে তার অনেক কিছু হারিয়ে যায়। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের অনেক কিছু অর্জন হয়েছে, কিন্তু ওই যে হারিয়ে যাওয়াটা, একটু অমনোযোগী হলে এই হারিয়ে যাওয়াটা থেমে থাকেনি, এখনও থাকছে না। আমি যখন কথা বলছি, নারী পাশবিক অত্যাচারের শিকার হয়েছে। আমরা আশা করব আগামীতে এটার রেশ কমে যাক। আমরা আজকের দিনে এই প্রত্যয়টা ব্যক্ত করতে চাই, যারা আছেন, যারা এই মুহূর্তে নারীদেরকে সম্মান করছেন, সম্মান করে নারীদেরকে আপনার ফ্যামিলি কার্ডের ঘোষণা করেছেন, শুধু ঘোষণা করে ক্ষান্ত হননি, দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় ফ্যামিলি কার্ড স্টার্ট করছেন। আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাই, এই সরকারের উদ্দেশ্যে, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে, নারীরা যেন যথাযোগ্য মূল্যটা পায়, এই জায়গাটা কখনোই কখনোই ভুললে চলবে না। নারী মা, নারী কন্যা জায়া জননী, এই কন্যা জায়া জননী যদি সুখে থাকে, দেশটা হাসিতে ভরে ওঠে। আমি বলবো অনেক জায়গায় খুব একটা অগ্রসরমান হতে পারিনি, তবে যে দেশগুলোতে অগ্রসর হয়েছে সে দেশগুলো কিন্তু ইতিমধ্যে অনেকটা সমৃদ্ধির পথে হাঁটছে। তো আমরা আগামী দিনে এই অগ্রসরটা হোক, এই জিনিসটাও আমরা চাই। আমাদের যে কষ্ট, দুঃখ, বেদনা যা কিছু আছে, সমস্ত কিছু আগামীতে হাসিতে ভরে উঠুক, নারী পাক তার ন্যায্য মূল্যটা। অনেক ধন্যবাদ আপা। আমরাও চাই যে নারী তার ন্যায্য যে মূল্যটা সেটা পাক, মূল্যায়নটা হোক। এবারে যেতে চাই মেহবুবা আক্তার জুই আপা আপনার কাছে, যে আপনি যে আইন পেশায় এসেছেন, মানে এটা কতটা চ্যালেঞ্জিং ছিল এবং সেই চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করেছেন? ধন্যবাদ আপনাকে। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা, আন্তর্জাতিক নারী দিবসে। আসলে আইন পেশাটা এটা খুবই একটা চ্যালেঞ্জিং প্রফেশন, যেটা আমরা সবাই থিঙ্ক করি এটা পুরুষদের জন্য এই পেশাটা, কিন্তু পেশাটা মেয়েরা, এখন অনেক মেয়েরা কাজ করছে এখানে। এখানে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, যেমন আমাদের যে কর্মপরিধি, এটা এমনি যে যখন কাজ করে যে কর্মপরিধি থাকে 9টা 5টা, কিন্তু এই যে আইন প্রফেশনে এটা কিন্তু কর্মপরিধিটা ওরকম নির্দিষ্ট করা নেই। আমাদের কোর্ট 5টা পর্যন্ত, কোর্টের পরে আমাদের চেম্বার ওয়ার্ক করতে হয়, যেটা নারীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, কারণ পুরুষরা সংসারটা সামলায় না, নারীদের সংসারটাকেও সামলাতে হয়। তারপর কর্মক্ষেত্রে আমাদের অনেক অবস্টেকল থাকে। তারপরে ক্লায়েন্ট ডিলিংসের ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্টসরা
পুরুষদের উপরে বেশি আস্থা রাখতে চায়। বড় বড় মামলার ক্ষেত্রে মানে তাদের একটা ধারণা হয় যে নারীরা হয়তো জিনিসটা ভালোভাবে পারবে না। তো এই জিনিসগুলো আমাদের এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করে নারীরা তাদের মেধা যোগ্যতা দিয়ে এগিয়ে আসছে এবং এখন অনেক মেয়ে কাজ করছে এই প্রফেশনে। এবারে আবার একটু মনিয়াপ্পা আপনার কাছে যেতে চাই যে স্বাধীনতার পরে এই যে ৩৫ বছর আমরা নারী নেতৃত্ব পেয়েছি, হ্যাঁ, তারপরও এই সময় এসে এই যে নারীদের নিরাপত্তা নিয়ে কথা, যে এত কিছু এর অন্তরাটায় কোথায়, মানে অন্তরায় কোথায়, এবং আসলে কি মনে করেন এই বিষয়টা নিয়ে আপনি? দেখেন, স্বাধীনতার পরে যে নারীরা এসেছিল রাষ্ট্রীয় ক্ষমতায়, সেটা কিন্তু একটা অন্যরকম আবর্তের মধ্যে পড়ে এসেছিল। তারা একজন হচ্ছে বাবার অবর্তমানে, আরেকজন হাজবেন্ডের অবর্তমানে। তো তাদেরকে তারা চেষ্টা করেছেন নারীদেরকে সামনে আনার জন্য, কিন্তু আমাদের পুরুষরা কিন্তু বেশিরভাগ কাজ করতেন। সমস্ত রাষ্ট্রীয় কার্যকলাপটা কিন্তু সংখ্যাগরিষ্ঠ হচ্ছে পুরুষ, এবং তাদের মাইন্ডসেটটা আপনার নারীকেন্দ্রিক হয়ে উঠতে পারে নাই। যে কারণে ওই দুইজন নারী যতই তারা চান না কেন, যতটা আন্দোলিত হওয়ার কথা ততটা হতে পারে নাই। এইখানে আমি বলবো যে স্বাধীনতার পরে আজকে পর্যন্ত একজন বাবা যতটা আপনার নারী বান্ধব হয়ে উঠেছেন, একজন রাজনৈতিক নেতা ততটা হয়ে উঠতে পারে নাই। একজন বাবা হয়েছেন এই কারণে, আমি যখন কথা বলছি আমি গত বছরের রিপোর্টটা বলছি, এই বছরের রিপোর্ট এখনও আসে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 53% নারী পড়ালেখা করে, তার মানে পুরুষের সংখ্যা 47% গত বছর 24-25 অর্থ বছরে। আর মেডিকেল কলেজগুলোতে বাংলাদেশের 65% নারী চান্স পেয়েছে। এটা কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট নারীদের। এবং এইখানে যদি ওই বাবাটা, ওই ভাইটা যদি নারীর পাশে না দাঁড়াতেন, তাহলে কিন্তু নারী এতটা অগ্রসর হতে পারতেন না। তো এই জায়গাটায় পুরুষ কিন্তু তার অবদান রেখেছে, নারীকে তার দুই সন্তানের মতো করে, তার ছেলে সন্তানের মতো করে মেয়ে সন্তানটার পাশে দাঁড়িয়েছে, যা যা সাপোর্ট লাগে সে দিয়েছে। এবং বাল্যবিবাহ ওই জায়গাটায় রোধ হয়েছে। যদি বাল্যবিবাহটা আগের মতো সব জায়গায় সমান হারে থাকতো, মানে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত সব জায়গায় যদি সমান হারে থাকতো, এই নারীগুলো কিন্তু ঝরে যেত। সেখানে কিন্তু বাবার অবদান। আবার ছেলে বাচ্চাটার পাশাপাশি মেয়েটাকেও ঠিক একই জায়গায় পড়ানো, একই খরচ দেওয়া, এই যদি না দিত, তাহলে মেয়েটা কিন্তু ওই জায়গাটায় মেডিকেল কলেজগুলোতে পৌঁছাতে পারতো না, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আরও অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা ওইভাবে আসতে পারতো না। এই জায়গায় আমি স্যালুট করি আজকের এই দিনে ওই পুরুষদেরকে, যে পুরুষরা তাদের সন্তানদের, মেয়ে সন্তানদের পাশে থেকে এই পর্যন্ত এনেছে। কিন্তু রাজনীতির জায়গায় এই জায়গাটা এখন পর্যন্ত হয় নাই। তবে আমার ধারণা, আমরা পাওয়া না পাওয়ার মাঝখানে থেকে আমরা যে আন্দোলন করে এসেছি, আমরা যতটুকুই বা পাই, আমাদের ছোটরা অবশ্যই তার চেয়ে বেশি পাবে। ইনশাল্লাহ আমরা সেই আশা করি যে আমাদের ছোটরা সেটা পাবে। কারণ বন্ধুর পথ পাড়ি দিতে গেলে কেউ কেউ তো বন্ধু হয়ে থাকে, সেই পথ প্রদর্শক আপনারা। অনেক ধন্যবাদ। যাব একটা বিরতিতে, তারপরে এসে বাকি কথাগুলো আসলে আমরা জানবো, বলবো। প্রিয় দর্শক, দেখছেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিজয় টিভির বিশেষ আয়োজন জননী অনুষ্ঠান। যাব ছোট্ট একটা বিরতিতে, বিরতির পর ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিজয় টিভির বিশেষ আয়োজন জননী অনুষ্ঠানে। এবারে সরাসরি যেতে চাই জুইয়াপা আপনার কাছে, যে আইনি পেশায় আপনি যেহেতু আছেন, যে এই ক্ষেত্রে নারীর নির্যাতন এবং সহিংসতা রোধে যে বিষয়গুলো আসলে ঘটে এবং ভুক্তভোগী যারা আপনাদের কাছে আসে, সেক্ষেত্রে মানে প্রতিবন্ধকতাগুলো কি? ওয়েল, নারী নির্যাতন এবং সহিংসতার বিষয়টা যেটা বললেন, আমাদের কিন্তু নারী বান্ধব অনেক আইন আছে, আর কিন্তু আইনের প্রয়োগটা ঠিকভাবে হচ্ছে না। তো আমাদের এখানে কাজ করতে হবে যে আইনের প্রয়োগটা যেন যথাযথভাবে হয়। আইনের প্রয়োগটা যথাযথভাবে করতে হলে এটা শুধু নারীকে এগিয়ে আসলে হবে না,
সাথে নারী পুরুষ একত্রে যদি সমাজে কাজ করা হয়, সমাজ, রাষ্ট্র এবং আইন প্রয়োগকারী সংস্থা এরা যদি সম্মিলিতভাবে কাজ করে, তখন এটা কিছুটা কমে আসবে, নারী সহিংসতা যেটা আপনি বলেছেন। আর এটা কমানোর জন্য আমাদের গ্রাম পর্যায়ে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো, এগুলো একটু বাড়াতে হবে। অনেক এনজিও আছে, লিগাল এইড আছে, এগুলো কাজ করছে, কিন্তু এদের কাজের পরিধিটা আরেকটু বাড়ানো দরকার। যেমন উঠান বৈঠক থাকে বিভিন্ন ধরনের, এই সমস্ত কাজগুলো যদি একটু বেশি বেশি করা হয়, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা, যে নারীর যে অধিকার, যেটা সে অধিকারগুলো নারীর জানতে হবে এবং নারীর নিজেকে জানতে হবে এবং অন্যকেও বলতে হবে তার অধিকারগুলো সম্পর্কে, তাহলে এগুলো একটু কমে আসবে সমাজে। অনেক ধন্যবাদ আপনাকে। মনিয়াপ্পা, আবার আপনার কাছে যেতে চাই যে নারীদের নিরাপত্তার বিষয়টা নিয়ে আসলে কথা বলছিলাম কিছুক্ষণ আগে আপনার সাথে, যেটা বলছিলেন। তো নারীরা তো আসলে একজন পুরুষের মতো একজন মানুষ হিসাবে ঘরে বাইরে সব জায়গাতেই আসলে তার সেই স্বাধীনতাটা, চলাফেরাটা সবকিছুই তো থাকা উচিত। তো সেক্ষেত্রে বাংলাদেশ বলি বা মুসলিম কোনো দেশের কথা বলি, সেক্ষেত্রে হয় কি যে 99% দেশে যেখানে দেখা যায় যে এই যে নারীর যে নিরাপত্তা বা নারীর স্বাধীনতা, নারীদের এই অধিকার, এই বিষয়গুলো নিয়ে ওইভাবে কিন্তু কথা বলছে না। আমরা বলছি আমাদের অন্তরায়টা কোথায়? আবার বিভিন্ন সময় দেখা যায় যে ঘড়ির কাঁটায় ফ্রেমে বন্দি করে দেয়া হয় যে নারীর স্বাধীনতা বা নারী নিরাপদ কতক্ষণ, যে হয়তো 10টা 11টা এর পরে সে নিরাপদ না, এর মধ্যে নিরাপদ। আপনার কি মনে হয় যে নারীর নিরাপত্তা কি আসলে ফ্রেমে বন্দি, ঘড়ির কাঁটায় হতে পারে? নারীর নিরাপত্তাটা আসলে পুরুষের মাইন্ডসেটটার উপর একদম ডিপেন্ড করে। পুরুষ নারীকে কোন চোখে দেখে, একটা নারী বিপদে পড়লে কতটা তার সহায়ক হতে পারে, একটা নারীকে পুরুষ কতটা বিপদে ফেলতে পারে। এই যে এই জায়গাগুলো থেকে, কারণ আপনি উন্নত দেশের কথা বললেন, এই উন্নত দেশগুলোতে কিন্তু তাদের ধর্মের বাড়াবাড়ি নাই, তাদের শিক্ষা তাদেরকে একসঙ্গে নারী এবং পুরুষকে মানুষ করে, এবং তাদের কতটুকু সমতা তারা রক্ষা করবে এটা কিন্তু তার একদম চাইল্ডহুড থেকে শিখিয়ে দেয়, যে কারণে তাদের ওইখানে ওই সমস্যাটা হয় না যতটা সমস্যা হয় এই আমাদের মতো ধার্মিক রাষ্ট্রগুলোতে। এখানে কিছু ফতোয়াবাজ থাকে, তাদের ফতোয়ার উপর আপনি দেখেছেন কিছুদিন আগেও যে ধরনের নারীদের উপর ফতোয়া জারি হয়েছে নির্বাচনের ঠিক আগে আগে, যে যতগুলো ফতোয়া জারি হয়েছে এই 2026 সালে, সেটার জন্য নারীরা কিন্তু একদমই প্রস্তুত ছিল না। সেইখানে নারীর কর্মঘণ্টা কতক্ষণ থাকবে, নারী কতক্ষণ, নারীকে কি রূপে দেখা হবে, ঘরের মধ্যে তাকে ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা ফুল তো আর কাজ করতে পারে না, ছিঁড়ে এনে বাগান থেকে শোপিস হয়ে থাকবে, সেই ফুলের সাথে, গোলাপ ফুলের সাথে তুলনা করা হয়েছে। এবং কর্মজীবী নারীদেরকে নোংরা ভাষায় কথা বলা হয়েছে। ধর্ম কিন্তু কখনো নারী পুরুষের ভেদাভেদ করে নাই। ধর্মে কোথাও নাই, ইসলাম ধর্ম যদি বলি, কোথাও নাই যে নারী নেতৃত্ব করতে পারবে না। তারা কিছু হাদিসের কথা তুলে আনে যেগুলো নিয়েও আপনার সমস্যা আছে, কিন্তু তারা কোরআনের কোথাও ওইভাবে বলা নাই। বরং আমরা কি দেখেছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেই তার যে স্ত্রী ছিলেন আপনার আয়েশা রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু যুদ্ধ করেছেন, যুদ্ধে শরিক হয়েছেন। তো একজন নারী যদি যুদ্ধে শরিক হতে পারে, তাহলে একজন নারী কেন তার লেখাপড়া চালিয়ে যেতে পারবে না? কেন আর 10টা 5টা পুরুষের মতো অন্য কাজগুলো? এখানে তো একমাত্র শারীরিক পেশি শক্তি ছাড়া, তাও এখন নারীরা সেটাও অর্জন করেছে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। সেটাও কিন্তু অনেক পুরুষের চেয়ে নারীরাও কিন্তু শক্তিতেও কোনো অংশে কম না, যেমন কুংফু, ক্যারাত এগুলো যা শেখা প্রশিক্ষণের মাধ্যমে। সো এই জায়গাটায় যে রাষ্ট্র এই ধর্ম নিয়ে বেশি কাজ করে, সেইখানে মৌলবাদের ঠাঁই বেশি প্রাধান্য পায়, সেইখানে এই কথাগুলো আসে। নইলে এই কথাগুলো আসার কথা না। নারী, আমি মনে করি যে পর্দার কথা বলা হয়, সেটা কিন্তু নারী এবং পুরুষ দুইজনকেই পর্দার কথা বলা হয়েছে। আপনি এক একটা দেশের কালচার তার এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে তারা কি ড্রেস পরবে না পরবে। স্বাধীনতা আপনার সব কিছুকে আপনার তৈরি করে দেয়। আপনার স্বাধীনতা, আমি আমার ইজিনেস, এই জিনিসটা থাকতে হবে। আমি কিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব, সেই স্বাচ্ছন্দ্য বোধটাও কিন্তু একটা ব্যাপার। যেমন আপনার -20 ডিগ্রি শীতের মধ্যে কেউ যেমন একটা শাড়ি পরে
বা একটা 3 পিস পরে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে না, তার জন্য সিরিয়াস পোশাকের দরকার হয়, ঠিক তেমনি আপনার 30-32 ফারেনহাইট গরমে আপনার সে কিন্তু আবার ওই কভার্ড পোশাকও পরতে পারে না। সেটা আপনার অবস্থা বিবেচনা করেই চলতে হবে। এবং নারী বলেই যে তাকে 10টা কথা শোনাতে হবে, এইখানে আমি এইটা বিশ্বাস করি না। এটা তার স্বাধীনতা, তার স্বাধীনতায় সে যেভাবে চলে, সে চরম খারাপ কিছু না করলে হলো, সে রাষ্ট্রের বাইরের কোনো কিছু না করলে হলো। আমি এই জিনিসটাই তাকে প্রাধান্য দিতে চাই। অনেক ধন্যবাদ আপা। এবার একটু যেতে চাই জুই আপা আপনার কাছে, যে একদম শেষের দিকে যেহেতু চলে এসেছি, যে বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন, নিরাপত্তা অথবা যদি বলি স্বাধীনতার কথা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এবং এটা কিভাবে পাওয়া সম্ভব? আচ্ছা, ফার্স্টে আসি নারীর ক্ষমতায়ন। এখানে নারীর ক্ষমতায়ন বলতে যে সমাজে দু একজন নারী বা গুটি কয়েক নারী ভালো পজিশনে গেলে এটাকে নারীর ক্ষমতায়ন বুঝাবে না। নারীর ক্ষমতায়ন বলতে বুঝাবে সামগ্রিকভাবে যখন নারীর উন্নয়ন হবে তখনই আমরা নারীর ক্ষমতায়ন বুঝবো। সেটা শিক্ষা, প্রশাসন, সব জায়গায় যখন নেতৃত্বের জায়গায় নারীর নেতৃত্ব দেওয়ার মতো অধিকার থাকতে হবে, যে কোনো একটা জায়গায় নারীর কথা বলার অধিকার থাকতে হবে, যখন এগুলো পুরুষের পাশাপাশি সমভাবে নারী করতে পারবে তখন এটাকে আমরা নারীর ক্ষমতায়ন তখন ধরবো। আর নারীর ক্ষমতায়ন মানিয়ে একটা দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ আমাদের দেশের যে জনসংখ্যার অর্ধেকের বেশি কিন্তু নারী। লাস্ট যে আদমশুমারি হলো সেখানে দেখা যায় 16 লক্ষ নারী বেশি। তো যেখানে অর্ধেকের বেশি নারী, সেখানে আপনি এই নারীকে বাদ দিয়ে একটা দেশের উন্নতি কখনোই কল্পনা করা যায় না। একটা দেশের কখনোই উন্নয়ন সম্ভব না। একটা নারীর যখন উন্নয়ন হবে তখন একটা সমাজের উন্নয়ন হবে, তখন রাষ্ট্রের উন্নয়ন হবে। তাই আমাদের সকলকে মিলে নারীর উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে, সবাইকে মিলে এখানে কাজ করতে হবে। আর আপনার পরবর্তী কোশ্চেনটা ছিল নারীর ক্ষমতায়ন। ক্ষমতায়ন, নেতৃত্ব, স্বাধীনতা। হ্যাঁ, নেতৃত্ব, স্বাধীনতা। নেতৃত্বর জায়গাটা হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে লাস্ট 36 ইয়ার যে আমাদের দেশে দুজন নারী প্রধানমন্ত্রী ছিলেন। এখন দুজন নারী প্রধানমন্ত্রী থাকা মানে আমাদের দেশে যে নারীর ক্ষমতায়ন, নারীর অগ্রগতি হচ্ছে, জিনিসটা সেরকম না। হ্যাঁ, নারীর অগ্রগতি হয়েছে, অনেক ক্ষেত্রেই হয়েছে, আগের থেকে অনেক বেটার হয়েছে। নারী বিভিন্ন জায়গায় কাজ করছে, কিন্তু সামাজিকভাবে বিভিন্ন কিন্তু আবার প্রতিবন্ধকতার শিকার হচ্ছি আমরা, বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছি, নারীর প্রতি সহিংসতা হচ্ছে। কিন্তু সমাজে নারী কিছু করতে গেলে কিছু সোশ্যাল স্টিগমা থাকে, এগুলো নারীকে চাপিয়ে দেওয়া হয়। তখন কিন্তু নারী একটা পুরুষ যেভাবে ফ্রিলি একটা কাজ করতে পারে, নারী ফ্রিলি ওই কাজটা করতে পারে না। সোশ্যাল স্টিগমার জন্য নারী ফ্রিলি ওই কাজটা করতে পারে না। তো নারীকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, নারীকে জানতে হবে তার অধিকার কতটুকু, নারীকে শিক্ষিত হতে হবে। এখন এই যে সোশ্যাল স্টিগমাটা দেওয়া হয়, এটা এই যে পুরুষ শাসিত সমাজ, এটাই কিন্তু নারীকে চাপিয়ে দিচ্ছে। নারী যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে। যখন একটা নারী, সাপোজ আপনি ধরেন কোনো একটা কারণে একটা নারী ভিকটিম, যখন নারী ভিকটিম, সে তো কোনো অপরাধ করে না, সে ভিকটিম, কিন্তু আমরা ওইটাকে মানে খুব বড় করে দেখি যে নারীটার দোষ। বেসিক্যালি কি নারীটার দোষ? যখন কোনো একটা মেয়ে রেপের শিকার হয় তখন রেপিস্টকে বাদ দিয়ে ভিকটিমকে ফলাও করা হয়, কিন্তু এখানে ভিকটিম তো ইনোসেন্ট। আমাদের যে সোশ্যাল যে কন্ডিশন, দেখা যায় যে কিছু কিছু সময় যে আমরা ল ফেস করতে যাই, যে ভিকটিমকে রেপিস্টের সাথে বিয়ে দেওয়া হয়। কেন বিয়ে দেওয়া হয়? আমাদের যে সামাজিক পরিস্থিতি যে এই মেয়েকে আর কেউ বিয়ে করবে না, কিন্তু রেপিস্ট, সে একটা রেপিস্ট, একটা বাজে লোক, কেন তার সাথে বিয়ে দেওয়া হবে? মানে এই ভিকটিমকে আমরা খারাপ চোখে দেখি যে এর আর সমাজে থাকার কোনো ওয়ে নাই। এটা হলো যে নারীর এখান থেকে বের হয়ে আসতে হবে। এটা সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারী বেরিয়ে আসতে পারবে। অনেক ধন্যবাদ আপা। ফ্রেমে বাঁধার সময় একদম শেষের দিকে সেই একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই, যে নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব এবং স্বাধীনতা, এটা আদৌ আমরা কিভাবে পেতে পারি? যতদিন পর্যন্ত পুরুষের মানসিকতার পরিবর্তন না হবে, স্বাধীনতা বলতে তাকে একটা ফ্রেমের মধ্যে বন্দি থাকতে হবে। সে কখন একটা খালি বাসে, যখন বাসটা খালি হবে, সে যদি কোনো মতে যদি ওই বাসটা শেষ যাত্রী হয়, তাকে ভয়ের মধ্যে জীবন ওই সময়টা পার করতে হবে, অথবা তাকে সাফার করতে হবে। এবং একা কোথাও কোনো জায়গায় হঠাৎ পড়ে গেলে তাকে যে ইফটিজ থেকে শুরু করে যে তাকে যে আপনার রেপে শিকার হতে হয়, সেই জিনিসগুলো হলে তখন কিন্তু তার স্বাধীনতার ওইখানে দাম থাকলো না। সেটার
পার্সেন্টেজ কত এটা আমাকে হিসাব করতে হবে। আর নারীর আপনার ক্ষমতায়ন, যেটা ক্ষমতায়নে এটা যত রেশিও কমবে, ক্ষমতায়নের রেশিও ততটা বাড়তে থাকবে। নারী যতক্ষণ নিজেকে মনে করবে আমি মুক্ত, আমি বিহঙ্গ, তখনই তার সম্পূর্ণরূপে সার্থকতা, তখনই সে উপভোগ করবে এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ারমেন্টটা আপনার একজন নারী যখন চাকরি করে, তার সাথে তার হাজবেন্ডটাও চাকরি করে, দিন শেষে আপনার ছুটির দিনে সে কিন্তু সারাদিন ঘরের কাজ করে। এটা নিশ্চয়ই এম্পাওয়ারমেন্টের মধ্যে পড়ে না। যখন নারী এবং পুরুষটা একটা ছুটির দিনে কাজটা ভাগাভাগি করে নিয়ে দুইজনে মিলে করবে, তখন সে এম্পাওয়ারমেন্টের যে স্বাধীনতাটা সেটা সে ভোগ করতে পারবে। এই দিনটার প্রতীক্ষায় আমরা থাকবো, যেটা উন্নত দেশগুলোতে এখন হয়। কেউ দিনে চাকরি করে, রাতে একজন বাচ্চা পাহারা দেয়, কেউ রাতে কাজ করে, দিনে তার বাচ্চাটা আরেকজন পাহারা দেয়, কিংবা রান্নাটা পরের বেলা রান্নাটা আরেকজন করে রাখে। এই যে উভয়ে, নারীর জন্য আলাদা কাজ, পুরুষের জন্য আলাদা কাজ, এটা কিন্তু ওইখানে আর কাজ করে না। কারণ ওই জায়গাটা, হিসাবটাই অন্যরকম হয়ে গেছে তাদের। তাদের সংসার চালাতে গেলে, তাদের ভালোভাবে জীবনযাপন করতে গেলে তাদের দুইজনের কর্মক্ষেত্রটা দরকার, এবং সেই কর্মক্ষেত্রের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, বিবেচনা বোধটা এখানে কাজ করে। শ্রদ্ধা এবং ভালোবাসা সেখানে বিবেচনাকে এনে দেয়। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো ওই বিবেচনাটা আনা হয় নাই, যে কারণে নারী ঘরেও কাজ করে, বাইরেও কাজ করে। পুরুষ বাইরে কাজ করে, ঘরে কাজ করে না। যখন নারী এবং পুরুষ দুইজনে ঘরে এবং বাইরে, আমি ম্যাক্সিমামের কথা বলছি, যে যখন ভাগ করে নিতে পারবে, তখন ওই নারীটা এম্পাওয়ারমেন্ট কাকে বলে, কত প্রকার, সম্পূর্ণ সে বুঝতে পারবে। আমার কাছে এটাকেই মনে হয় ক্ষমতায়ন নারীর। আসলে সেই ক্ষমতায়ন পরিবর্তনটা মনে হয় ঘরের ভিতর থেকে শুরু হলেই ভালো, তাই না? তাহলে সেটাই। প্রতিটা ঘর, সেখান থেকে সমাজ, রাষ্ট্র সবাই উপকৃত হবে। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। একদমই তাই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে নিতে হবে বিদায়। এতক্ষণ আপনারা দেখলেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিজয় টিভির বিশেষ আয়োজন জননী অনুষ্ঠান। সবশেষে বলতে চাই, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। নারীদের সাথে থাকুন, নারীদের সাথে নিয়ে চলুন। জীবন সুন্দর হোক, সবাই মিলে ভালো থাকি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।